আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের এই মুহূর্তের সবচেয়ে আলোচিত খবরটি নিয়ে বিবিসি বাংলার বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি। সাথে আছি সজল। শুরুতেই দেখে নেব আজকের খবরের প্রধান শিরোনাম। ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, হিমশিম খাচ্ছেন অগ্নিনির্বাপক কর্মীরা। আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। রাষ্ট্রপতি পদে নিয়োগ থেকে পদত্যাগ পর্যন্ত যত আলোচনা ছিল শাহাবুদ্দিনকে ঘিরে। জুলাই আন্দোলনে 7.62 গুলি স্নাইপারের ব্যবহার নিয়ে প্রশ্ন, তদন্ত হবে কবে? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ফরাসি কর্তৃপক্ষ বোর্দোর কাছে প্রায় 60,000 মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। এর ফলে ফ্রান্স ও স্পেনে দাবানলের কারণে সরে যেতে বাধ্য হওয়া মানুষের মোট সংখ্যা এখন 2,20,000-এর বেশি। দক্ষিণ পশ্চিম ফ্রান্সের গিরোন্দ ও লদ অঞ্চলে প্রায় 2 লাখ মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পরিস্থিতি মোকাবেলায় সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েন করেছেন। স্পেনের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, মাদ্রিদের কাছে ছড়িয়ে পড়া একটি দাবানল এখন অগ্নিনির্বাপক বাহিনীর নিয়ন্ত্রণের সক্ষমতার বাইরে চলে গেছে। রাজধানীর পশ্চিমে 3টি পৃথক দাবানল একত্রিত হয়ে একটি বিশাল অগ্নিকাণ্ডে পরিণত হওয়ার পর এ সতর্কতা দেওয়া হয়। স্পেন সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রায় 63,000 মানুষকে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে অথবা ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে। এর মধ্যে অন্তত 25,000 মানুষকে সরাসরি এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। মাদ্রিদ অঞ্চলের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আয়ুসো একে অঞ্চলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল বলে বর্ণনা করেছেন। পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রায় 1 মাস ধরে শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলছিল। ডাক্তারি ভর্তি পরীক্ষা নিটের প্রশ্ন ফাঁসের ঘটনা ধরে দিল্লি, কলকাতা সহ ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নরেন্দ্র মোদীর সরকার বারবার তাদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানালেও আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয় অনড় ছিল ককরোচ জনতা পার্টি সহ বিক্ষোভকারীরা। এর আগে কংগ্রেস সহ সব বিরোধী দল তার পদত্যাগের দাবি তুলেছিল। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে অনশন শুরু করেছিলেন শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। 26 দিন পর গত বৃহস্পতিবার রাতে তিনি সেই অনশন ভাঙেন। অবশেষে আজ শনিবার শিক্ষামন্ত্রী পদত্যাগের ঘোষণা এলো। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগের কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, যন্তর মন্তর সহ দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, দেশবিরোধী শক্তিগুলো যাতে এর সুযোগ নিতে না পারে, দেশের ঐক্য যেন বজায় থাকে, ভারতের একটি ছাত্রের ভবিষ্যতও যেন আইনি জটিলতায় ছড়িয়ে না পড়ে এবং আমাদের সন্তানরা যেন পড়াশোনায় সময় দিয়ে ক্যারিয়ার গড়ায় মনোযোগ দিতে পারে। এসব কথা মাথায় রেখে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়েছি। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে 3 বছর 3 মাসের মেয়াদে আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকার ও বিএনপি এই 3টি ভিন্ন সরকারের শপথ পড়িয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি মনোনীত হওয়া থেকে পদত্যাগ পর্যন্ত নানা কারণে রাজনৈতিক আলোচনায় ছিলেন তিনি। আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া এই রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার এবং পরে ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সময় পদে থাকবে কিনা এ নিয়ে অনেকবার প্রশ্ন উঠেছে, নানা রকম আলোচনাও হয়েছে। বিএনপি সরকার গঠনের 5 মাসের একটু বেশি সময় পার হয়ে যাওয়ার পরে শেষ পর্যন্ত তার পদত্যাগের সিদ্ধান্ত এলো। মোহাম্মদ শাহাবুদ্দিনের রাষ্ট্রপতি পদে থাকা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময়কাল থেকে বিএনপিকে সমর্থন দিতে দেখা গেছে। এক্ষেত্রে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার প্রসঙ্গ এনেছিল দলটি। অন্তর্বর্তী সরকারের সময় বেশ কয়েকবার তাকে সরানোর প্রসঙ্গ এলেও মূলত বিএনপির আহ্বানের কারণেই সেটা হয়নি। 2026-এর নির্বাচনে বিএনপির জয়ের পরও মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদে থাকবে কিনা সে প্রশ্ন উঠেছিল, তবে তার বহাল থাকাটাই দৃশ্যমান হয়।
এমনকি বিএনপি সরকারের সাথে রাষ্ট্রপতির অনেকটা সুসম্পর্ক তৈরি হওয়ার মতো পরিস্থিতিও দেখা যায়। বাংলাদেশে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় বহু মানুষের মৃত্যুর পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলি এবং প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারকে দায়ী করা হয়। আন্দোলন চলাকালীন হেলিকপ্টার থেকে গুলি, স্নাইপার রাইফেল, ৭.৬২ গুলি, এমনকি সিভিল পোশাকে অস্ত্রধারীদের গুলি চালানোর ব্যাপারে নানা আলোচনা সমালোচনা হলেও এসব নিয়ে জাতীয়ভাবে বিশদ কোনো তদন্ত করা হয়নি। জুলাই আন্দোলনে সুনির্দিষ্ট করে হেলিকপ্টার থেকে কোন বাহিনী গুলি করেছিল, কী ধরনের অস্ত্র ব্যবহার হয়েছিল এবং স্নাইপার রাইফেল ব্যবহারের সন্দেহের কথা বলা হলেও কোন বাহিনী, কারা সেগুলো ব্যবহার করেছিল এর কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এ বিষয়ে পুলিশ ছাড়া অন্য কোনো বাহিনীর ব্যবহৃত গুলি ও অস্ত্রের পরিচয় কিংবা সংখ্যা বের করতে পারেনি।